টাকা পাচার যেটা হইছে, বাংলাদেশে কোনো রাজনীতিবিদ পয়দা হয় নাই যে নেক্সট আইসা সেটা উদ্ধার করবে। ইউনূস সরকার যদি না পাইরে থাকে, আপনি যত ইউনূসের গালাগালি করেন, আমরা তার যে আন্তর্জাতিক কানেকশন, ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় কাজে লাগে, সে যদি না পারে, বাংলাদেশে এখনো সেকেন্ড কোন রাজনৈতিক নেতা পয়দা হয় নাই যে উদ্ধার করবে। আওয়ামী লীগের লোক যদি মারতেই চায়, হাদিকে মারতে চাবে কেন? আওয়ামী লীগের ক্রোধ কি হাদির উপর? আমরা যে মনে করেন এখনই যে আমরা নির্বাচনে যাচ্ছি, কথাটা আমি বারবার বলি কেন, এটা বলা দরকার। আমি কোন আইনের যে তফসিল দিল সেটাই মাস পর্যন্ত আমার কাছে ক্লিয়ার হয় নাই। তফসিল দেওয়ার আগে বলতে হয় যে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল দিলাম, আমি পাই নাই। আমরা যে মনে করেন এখনই যে আমরা নির্বাচনে যাচ্ছি, কথাটা আমি বারবার বলি কেন, এটা বলা দরকার। আমি কোন আইনের যে তফসিল দিল সেটাই মাস পর্যন্ত আমার কাছে ক্লিয়ার হয় নাই। তফসিল দেওয়ার আগে বলতে হয় যে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল দিলাম, আমি পাই নাই। আশা করি আপনারাও পান নাই। তো আপনি একটা নির্বাচন দিলেন যে কোন আইনে, সেটা যখন আপনি ক্লিয়ার করতে পারেন না, তো ওখান থেকে তো আপনার রাইট অর্ডারে নাই। তারপর আপনি রাইট অর্ডার আশা করেন কেন? তারপর দেখেন, নির্বাচনের তফসিল দেওয়ার পর থেকে যেদিন থেকে প্রচার শুরু হলো অফিসিয়ালি, কিছুই ছিল না, শুধু দুই দল একে অপরকে গালাগালি করতেছিল, এছাড়া আর কিছুই ছিল না, এবং এখনো মোটামুটি নাই। এটা তো একটা নির্বাচনের পদ্ধতি হতে পারে না। আমি কোনো ব্যক্তিগতভাবে পার্টিকুলার কোনো দলকে বলছি না, একে অপরের বিরুদ্ধে বলছি। আপনার দোষ আমি বলছি, আমার দোষ আপনি বলছেন, সেটার প্রয়োজন নাই তো। আমার গুণটা আমি বলবো। এখানে মনে করেন দুইটা দল প্রতিদ্বন্দ্বী, একটা বিএনপি আর একটা জামাত, বা 11 দলীয় জোট আর বিএনপি জোট। এক্ষেত্রে ধরেন নির্বাচনের সময় মানুষ কি চায়? মানুষ চায় প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে রাজনীতিবিদ দেয়, এবং এটা সেফ হওয়ার রাস্তা হইলো কি জানেন? নির্বাচনের শেষ কথা বলতে কিছু নেই, এটা হলো হাতিয়ার। আর আমি আপনাকে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করলে আপনি মামলা করতে পারেন, কিন্তু রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা হয় না। এখন এই যে প্রতিশ্রুতি, এখন যখন ইশতেহার আপনারা দিয়ে দিয়েছেন দুইটা দল, এখন আমি মনে করি যে 2-4 দিন টাইম আছে 10 তারিখ পর্যন্ত, আমি মনে করি তাদের নৈতিক দায়িত্ব ইশতেহার বাস্তবায়ন করবেন কিভাবে, এটা আপনাকে ক্লিয়ার করতে হবে, তাহলে আপনি ভোট পাবেন না, পরিষ্কার। এবং আমরা মনে করি আমাদের কথার ইম্প্যাক্ট আছে এখন বাজারে। আপনারা ইশতেহার বাস্তবায়ন কেমনে করবেন সেটা আপনাকে এস্টাবলিশ করতে হবে, তা নাহলে আপনারা ভোট পাবেন না। যেমন ধরেন, আমি একটা সিম্পল কথা বলি, এই দুর্নীতি বন্ধ করা। প্রথম হইলো দুর্নীতি বন্ধ করা না, প্রথম হইলো আমি দুর্নীতি করব না, এই অঙ্গীকার করা। একটা লোকেও বলে না দুর্নীতি বন্ধ করবেন। কোন দুর্নীতি? যেটা অতীতে হয়েছে ওইটা বন্ধ করার জন্য আপনার দরকার নাই। আপনি প্রথম আসেন দুর্নীতি বন্ধ করবেন না, সেটাই বলেন। কারণ দুর্নীতি বন্ধ করার মানে এই হয় না যে আমি দুর্নীতি করব না। সুতরাং দুর্নীতি, আমি ভোটারদেরকে বলবো আপনি আস্থায় নেন, কে দুর্নীতি করবে না, কে দুর্নীতি করবেন তাকে ভোট দেন। আসেন তারপরে, টাকা পাচার করবো না, ফরগেট ইট। টাকা পাচার, পাচার কিন্তু টাকা উদ্ধার করবেন হবে না, টাকা পাচার করবেন না সেটা বলতে হবে আগে। পাচার যেটা হয়েছে তো হয়েছে, কারণ টাকা পাচার যেটা হয়েছে, বাংলাদেশে কোনো রাজনীতিবিদ পয়দা হয় নাই যে নেক্সট আইসা সেটা উদ্ধার করবে। ইউনূস সরকার যদি না পাইরে থাকে, আপনি যত ইউনূসের গালাগালি করেন, আমরা তার যে আন্তর্জাতিক কানেকশন, ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় কাজে লাগে, সে যদি না পারে, বাংলাদেশে এখনো সেকেন্ড কোন রাজনৈতিক নেতা পয়দা হয় নাই যে উদ্ধার করবে। সুতরাং আপনাকে বলতে হবে যে টাকা পাচার হবে না, অর্থাৎ পাচার যে টাকা হয়ে গেছে সেটার ফিরিয়ে আসার আপনারা পারবেন না, চ্যালেঞ্জ পারবেন না, আপনি যতই অঙ্গীকার করেন, কিন্তু আপনারা অঙ্গীকার করেন যে আর পাচার হবে না, গেল, বা আমরা পাচার করব না, ওই তো, আর আমরা পাচার করব না। থার্ড আসেন এই চাঁদাবাজি। কে চাঁদাবাজি করে ওই ব্যাখ্যা আমি যাচ্ছি না। উনি চাঁদাবাজি করে না, আমি করি না, আপনি করেন, আমার কাছে এটা কোশ্চেনই না। বাট যিনি চাঁদা দেন তিনি জানেন কে চাঁদা নেয়, যিনি চাঁদা দেন তিনি জানেন চাঁদা কে নেয়। এদেরকে বলতেছি আপনি তাদেরকে ভোট দিয়েন না, কারণ আপনি যদি চাঁদা না দেন, হ্যাঁ, তাইলে আপনি ধনী। কেন ধনী? আপনি যদি সারা বছরের সিস্টেম চাঁদার নামে যায়, সেই টাকাটা তো আপনার কাছে থাকবে। সুতরাং আপনি যদি সচ্ছল থাকতে চান, চাঁদাবাজকে ভোট দিয়েন না, পরিষ্কার। চাঁদাবাজকে ভোট দিবেন না। কে চাঁদাবাজ? আপনি যিনি চাঁদা দেন তিনি জানেন। সুতরাং এইটা আমরা দেখতে চাই। 3 নম্বর আসেন, এই যে আপনি হাদির অ্যাটাকের কথা বললেন, হাদির যারা আন্দোলন করে তাদের উপরে অ্যাটাক, আমার কাছে এখানে প্রশ্ন মার্ক।
এই সরকার আসার পর অন্তত 300 আন্দোলন হয়েছে, রাফলি 250 থেকে 300 আন্দোলন হয়েছে গত 18 মাসে। শিক্ষকের আন্দোলন, ডাক্তারের আন্দোলনের, প্রমোশনের আন্দোলনের, বেতনের আন্দোলন, আনসারের, এইটা নানান আন্দোলন। কোন রাজনীতিবিদ, কোন রাজনৈতিক দল বলেননি একবারও যে তোমরা আস্তে আন্দোলন করো না। এই সরকার সেই ম্যান্ডেট নিয়ে আসে নাই। এই দরকার একটা নির্বাচন সংস্কার, নির্বাচন বিচার ইত্যাদি করে চলে যাবে। কোন রাজনীতিবিদ দেখা না মারে, কোন রাজনীতিবিদ বলে নাই। কিন্তু আন্দোলনগুলো করে সব রাজনীতির ব্যানারে, সে যে দলেরই হোক। এই যে হাদির নামে নামছে, তারা সেটা তো একটা ব্যানারে নামছে। ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি আন্দোলনের নামে না, এককভাবে এক বা 5টা ইন্ডিভিজুয়াল জড়ো হয়ে আন্দোলনে যায় না। সুতরাং এগুলো রাজনীতিবিদ, যে দলের রাজনীতি যারাই হোক, তারা বলেন নাই। রাজনীতিবিদরা সবসময় মানে ধারাবাহিকতা রক্ষা করেন নাই, সরকারকেও সুস্থ থাকতে দেন নাই। এই যে আজকে হঠাৎ করে সরকার এত স্ট্রং হয়ে গেল, হ্যাঁ, সরকার যে স্ট্রং হয়ে গেল, সরকারের সাথে কি প্রশাসনে আদৌ সমন্বয় আছে? সমন্বয় থাকলে এরকম অ্যাটাক আগে হইল না কেন, এখন হচ্ছে কেন? আমি এটাও রাজনীতিতে বহুবার জিজ্ঞেস করতে বলছি যে আপনারা যে আমরা সরকারকে, সরকার তো এই 1 সপ্তাহ আছে, চলে যাবে। সরকার একবারও কি সরকারকে প্রশ্ন করছেন গিয়ে কেউ যে কোথাও গরম পানি মারে, কাউরে ঠান্ডা পানি মারে, কোথাও লাঠি চার্জ করে, কোথাও সাউন্ড গ্রেড মারে, আপনি কি আলাদা আলাদা বইলে দেন নাকি? কিংবা পুলিশের আইজিপিরে জিজ্ঞেস করেন তোমরা যে মারো সরকার বলে কিনা, কেউ জিজ্ঞেস করে নাই। শুধু ব্লেম গেম, ব্লেম গেম, সরকার ব্যর্থ। এই যে এটা করছে কারা? আমার তো মনে হয় না সরকার ইচ্ছে হয়েছে। অর্থাৎ প্রশাসন নিজে যখন ক্ষমতা এক্সারসাইজ করে, যে সরকারটা গার্জিয়ানবিহীন, যার কোনো মানে দল নাই, কিছু নাই, এটা আপনি সবাই যাচ্ছে তাই ব্যবহার করতে পারেন। এটা আমি রাজনৈতিক কালচার দেখতেছি। এখন আসেন আমরা আশঙ্কা কেন দেখি? এই আশঙ্কাগুলো দেখতেছি এই যে এই সমস্ত কারণ যেগুলো আপনাকে বললাম। দেখেন আপনি একটা সম্প্রতি একটা ঘটনা, আজকে একটা স্টেটমেন্ট আসছে, জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। আচ্ছা, এটা কি এটা এখন বলার সময়? আমি যদি একটা স্বাভাবিকভাবে চিন্তা করি, আপনি যতই উদার হন, যতই মহৎ প্রমাণ করতে চান আপনার নিজেকে, তাহলে এটা কি এখন বলার সময়? এটা কি আপনার ভোট বাড়বে? মাত্র 18 মাস আগের গন্ধ, 1200-1400 ছেলে মারা গেছে, 30,000 ছেলে পেলে আহত হয়েছে, তখন এইটা কি ক্যারি করবে? আমি ঠিক আমার মাথায় ধরে না। 1 2 নম্বর, এই স্টেটমেন্টটা তো অ্যাবসলিউটলি ফ্যাসিজমের পক্ষে যায়। ফ্যাসিজমের পক্ষে গেলে ভোটের বাজারে এটার ইম্প্যাক্টটা কি হইতে পারে? আমরা তো যাকে দায়িত্বশীল মনে করি, একটা ক্ষমতাশীল, যে ক্ষমতাটায় যেতে পারে, তার কাছ থেকে কি আমরা এরকম স্টেটমেন্ট আশা করতে পারি? হ্যাঁ, মানে তার মানে কি আমরা পারিবারিক রাজনীতি ফেরত আনতে চাই? যদি বলতো জনগণ চাইলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারে, এটা একটা প্রশ্ন। জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা, আমরা কি আবার পারিবারিক রাজনীতি ফেরত আনবো? আই হেট ইট লাইক এনিথিং। পারিবারিক রাজনীতি কেন? রাজনীতিবিদরা চিৎকার করে বলেন যে রাজনীতি ব্যক্তিদের কাছেই রাজনীতি থাকা উচিত। একজন রাজনীতি ব্যক্তির সংজ্ঞা কি? রাজনীতিবিদের সংজ্ঞা কি? আমি চ্যালেঞ্জ, আপনি সংজ্ঞা দেন না। রাজনীতির সংজ্ঞা কি? বাবার মেয়ে রাজনীতিবিদ, তার ছেলে রাজনীতিবিদ, স্বামীর স্ত্রী রাজনীতিবিদ, এইভাবে সূত্র কেন? কারণটা কি? রাজনীতিবিদের সংজ্ঞাটা কি? একটা সংজ্ঞা লাগবে তো। আপনি যদি মনে করেন রাজনীতিবিদ মানি কোনোভাবে পাওয়ারে চলে যাওয়া, তাহলে তো সে ইউনূস সাহেব রাজনীতিবিদ, পাওয়ারে গেছে না। এগুলা খুবই কষ্টদায়ক। এবং মানে আমরা পারিবারিক রাজনীতি আবার ফেরত আনতেছি, যেখান থেকে আমরা মুক্তি পেতে চাই। আরেকটা জিনিস আপনি দেখেন, আপনি কি আশা করেন এই যে রাজনীতিতে যারা যাবে, সংসদে যারা যাবে, প্রথম বললাম কোন সংবিধানে গেছে তারা বলে নাই, কোন আইনের তফসিল হয়েছে আদৌ বলে নাই। 2 নম্বর হচ্ছে, আপনি গণভোট যদি কোনোভাবে পাশ না হয়, তাহলে এই যে নির্বাচনে যাওয়ার প্রক্রিয়াটাই থাকবে অবৈধ। গণভোটটা যদি হয়, তাহলে অন্তত সেইটার ইস্যুতে ঢুকতে পারবেন আপনি। যার জন্য একটা কথা আসছে, গণপরিষদ হবে আগে, ঠিক আছে? এইটা আপনি যত দ্রুত পারেন হইলে, সেটা আমি সেই বিতর্কে যাচ্ছি না পরে। তার আগে একটা জায়গায় আসেন, আমরা এখনো যদি বলি, আজকে একেবারে মডার্ন যুগে এসে এখনো স্টেটমেন্ট আছে, ডিসেম্বর 8-এর স্টেটমেন্ট। কার স্টেটমেন্ট নাম বলার দরকার নাই, বলতেছে প্রার্থী মুখ্য নয়, মার্কা দেখে ভোট দিন। এর চেয়ে বেদনাদায়ক কথা আমার কাছে নাই। এই প্রার্থী মুখ্য নয়, মার্কা দেখে ভোট দিন, তার মানে হচ্ছে এই দুরবস্থার বয়স 53 বছর, যে কারণে মার্কার দোহাইতে ডক্টর কামাল হোসেনের মতো সংবিধান বিশেষজ্ঞ দলের বাইরে গিয়ে পাশ করতে পারেননি। পাশ করেছেন মমতাজ।
পাশ করেছেন কি জানি বলে সাকিব আল হাসান, পাশ করছেন অন্যান্য দলের নানান ব্যবসায়ীরা। এই যে রাজনীতির ধারার ভিতরে আমরা যাচ্ছি, এটা তো খুব বেদনাদায়ক। আপনি কিভাবে এই দেশটাকে ঠিক করবেন? আর আশঙ্কা তো থাকতেই পারে, কারণ এইরকম যদি বক্তব্য হয়। তারপরে আরেকটা জিনিস আপনি দেখেন, আপনি দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করতেছেন, ঋণ খেলাপি সংসদে নেওয়ার জন্য নিশ্চিত হইতেছেন। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আপনি তো জানেন আপনি ঋণ খেলাপি, আপনি তো জানেন যে আপনি ডুয়েল সিটিজেন আছে, আপনি আবেদনটা করেন কোন আক্কেলে? আপনার বাদ দিবে কি দিবে না সেটা পরের চ্যাপ্টার। আপনি আবেদনটা করলেন কোন আক্কেলে? আপনি আবেদনই তো করতে পারেন না, ইউ আর নট কোয়ালিফাইড ফর অ্যাপ্লিকেশন। তো আপনি তো করলেন, করার পর কি হবে? আপনি লিখে রাখেন, আজকে আমি বলে দিচ্ছি কি হবে। নাম্বার ওয়ান, যার দ্বৈত নাগরিকত্ব আছে সে বেকায়দা দেখলে দেশ ছেড়ে পালাবে, কারণ আমরা ইতিমধ্যে একজন দেখছি চলে গেছে, অলরেডি চলে গেছেন তার টিম নিয়ে। আর যিনি ঋণ খেলাপি হিসেবে আসছেন, উনি সংসদে গিয়ে প্রথমেই সব ব্যবসায়ী একত্রে কি এস্টাবলিশ করবেন, যারা পার্লামেন্টে গেলে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান রুগ্ন হয়েছে সেগুলা ঋণ মৌকুফ করা হোক, এবং সেই তালিকায় তাদের শিল্পগুলা সব ঢুকবে এবং ঋণ মৌকুফ হয়ে যাবে। এই হলো দেশ, এই হলো পার্লামেন্ট, যেটা হতে যাচ্ছে। আবার ফিরবো আপনার কাছে। মাসুদ কামাল, অনেকগুলো বিষয় কিন্তু আবু হেনা রাজ্জাকি উপস্থাপন করেছেন। দুর্নীতি, চাঁদাবাজি রোধ, অর্থ পাচার বন্ধ এবং সার্বিকভাবে এই দ্বৈত নাগরিকত্ব, এই বিষয়ে আপনি কি বলবেন? না, এগুলি ঠিকই আছে। আমি তো এগুলো অনেক মানে ওনার সঙ্গে আমি একমত এই সমস্ত ব্যাপারে। আমি আগেও এগুলো বহুবার বলেছি যে একজন লোক ঋণ খেলাপি, তাকে কেন সবাই মিলে আদালতে যে আমরা প্রমাণ করবো যে আপনি ঋণ খেলাপি? ওনার তো সুইসাইড করা উচিত, আসলে লজ্জায়। ওনার তো লজ্জা করা উচিত। উনি টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছেন না, তাও টাকা নিচ্ছেন কার কাছ থেকে? ব্যাংকের কাছ থেকে। ব্যাংকের টাকা মানে কি? জনগণের টাকা। জনগণের টাকা উনি নিয়ে ফেরত দিচ্ছেন না, আবার বুক ফুলে হাঁটছেন, আবার বলছেন যে না আমি ঋণ খেলাপি না, আদালতে ধারা অমুক ধারা তমুক ধারার মায়ের পেয়েছে, আমাকে ইলেক্টেড করো। তো এটা তো একটা মানে খুবই অপমানজনক ব্যাপার হওয়া উচিত। কিন্তু তাদের তো মান সম্মান জ্ঞান নাই, এই লোকগুলি কিন্তু কোনো মান সম্মান জ্ঞান নাই। কিন্তু তারপরে এমপি হওয়া চাই তাদের, চাই, কারণ তারা মনে করে জনগণ কি মনে করলো, কিভাবে আবু হেনা রাজ্জাকি কি আমার সম্বন্ধে কি বললো না বলে কি আসে যায়? কি আমার পকেটে তো টাকা আছে, এটা চুরির টাকা হোক, ডাকাতির টাকা হোক, অথবা কোনো গুয়ের থেকে নিয়েছি টাকা, তো অসুবিধাটা কি? আমার টাকা হলেই চলে। যে এই লোকগুলির মানে চরিত্র বলতে কিছু নাই। কিন্তু আবার নির্লজ্জের মতো জানে টাকা সে জমা দেয় না, আবার নির্লজ্জের মতো যায় ব্যাংকে, যায়, আবার আদালতে যায়, যে ট্রাই করে যে কোনোভাবে ফাঁক ফুকুর দিয়ে নাকি বের হওয়া যায়। তো এরা আসলে তো হওয়া উচিত না। আবার দ্বৈত নাগরিকত্ব নিয়ে হ্যাঁ আইনের অনেক মারপ্যাচ আছে, আমরা স্বীকার করি না। অনেকে বলেন যে দ্বৈত নাগরিক হলে পরে এমপি হওয়া যায় না, তাহলে মন্ত্রী হওয়া যায় কিভাবে? খুব ভালো প্রশ্ন, এটা ভ্যালিড প্রশ্ন। আমাদের তো অনেক মন্ত্রী উপদেষ্টা, তারা তো মন্ত্রী পদে আগেও তো ছিল, গহর রিজবি টিজবি, এরা তো সব বিদেশি নাগরিক ছিল, তাদেরকে তো বানাইছে। এখনও আছে যারা উপদেষ্টা, তারাও আছে। দেন উপদেষ্টা অথবা মন্ত্রী হতে গেলে কিন্তু আইনগত কোনো বাধা নাই, বাধা খালি এমপির ব্যাপারে। এইটাও কিন্তু একটা জটিল ব্যাপার যে এমপির ব্যাপারে বাধা থাকবে কেন? তাহলে হয় তুমি সবগুলির মধ্যে বাধা রাখো, অথবা তুমি কোনোটা রেখো না। আপনি মন্ত্রী হইতেই পারেন না, তা বলছি না। এমপিতে আপনি এমপি হইতে পারবেন না দ্বৈত নাগরিক হলে, কিন্তু মন্ত্রী হইতে পারবেন। টেকনোক্রেট মন্ত্রী হবেন। টেকনোক্রেট মন্ত্রীর জন্য তো এটা অ্যাপ্লিকেবল না। ইনফ্যাক্ট আমি তো সেটাই বলতে চাচ্ছি, এটা কেমন আইন? আমি হ্যাঁ সেটা ঠিক, আপনি কেমন আইন করলেন? এগুলো ঠিক করা উচিত। এমপি হতে পারবেন কিন্তু মন্ত্রী হতে পারবেন না, মন্ত্রী হতে পারবেন কিন্তু এমপি হতে পারবেন, এটা তো হলো না রে ভাই। তো আমার কথাটা হলো কি, আপনি আইন একটা করেন। পৃথিবীর অনেক দেশ, ইন্ডিয়ায় কথা বলি আমি, ইন্ডিয়ায় কিন্তু আপনি দ্বৈত নাগরিক হইতে পারবেন না। ইন্ডিয়া হলো কি, আপনি ইন্ডিয়া নাগরিক হয়ে মনে করেন আমেরিকা গেলেন, আপনি আমেরিকার নাগরিকত্ব পাবেন, ওকে ফাইন, ওরা বলছে তুমি ইন্ডিয়া নাগরিকত্ব ত্যাগ করো, ত্যাগ করে তুমি আমেরিকা নাগরিক নাও, তোমাকে ইন্ডিয়া একটা ভালো সুবিধা দেবে। ওরা কিন্তু ওই সমস্ত যারা নাকি মানে নন রেসিডেন্স ইন্ডিয়ান যারা হয়, এনআরআই যারা বলে, ওরা বলে এনআরআই, এনআরআই যারা আছে, ওই এনআরআই যে জন্য কিন্তু ওদের অনেক সুযোগ সুবিধা আছে, বাট তুমি ভোটার হইতে পারবে না, ইউ ক্যানট ভোট। তো এখন ইন্ডিয়ায় আছে, এটা করেন আপনি, এটা সিঙ্গাপুরে আছে, আপনি সিঙ্গাপুরের নাগরিকত্ব আপনি পেতে চান, আপনি এই নাগরিকত্ব ত্যাগ করতে হবে আপনাকে। আপনি বলেছেন অন্তর্বর্তী সরকারেরও উপদেষ্টা রয়েছে, যখন আপনি দ্বৈত নাগরিকত্ব নেন তখন তো আপনি আরেকটা দেশের প্রতি কিন্তু আপনার দায়বদ্ধতা, আপনি কিন্তু শপথ নেন। আপনি যখন শপথ নেন যে আপনি আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবেন, তাহলে আপনি একই সময়ে অন্য দেশের স্বার্থ কিভাবে সংরক্ষণ করবেন? যদি কোনো একটা বিষয়ে
যেমন আলী রিয়াজ সাহেব, উনি আমেরিকার নাগরিক। এখন যখন কোনো একটা বিষয় উত্থাপিত হলো যেটার মধ্যে আমেরিকারও স্বার্থ আছে, বাংলাদেশের স্বার্থ আছে, কোন পক্ষে থাকবেন? রাইট, আপনি দ্বৈত নাগরিকত্ব যখন দু দেশেরই স্বার্থ চলে আসবে তখন কোন দেশের স্বার্থ সে রক্ষা করবে, এই বিষয়টি আপনি বলছিলেন। জি, আরেকটা জিনিস হলো কি জানেন, এটা আমি সবসময় বলি কি, যে আমাদের দেশে বিশেষ করে যে সমস্ত লোক একদম রাষ্ট্রীয় কি পয়েন্টে থাকবেন, নীতি নির্ধারণী অবস্থানে থাকবেন এবং রাষ্ট্রের লাভজনক পদে থাকবেন, সেই সমস্ত লোকজনদের দ্বৈত নাগরিকদের ওখানে বসানো ঠিক না। এটা হলো আমার বিবেচনা। আমার এর কারণটা হলো কি, যেহেতু তারা লাভজনক পদে থাকেন অথবা কি পয়েন্টে থাকেন, তারা এমন এমন সিদ্ধান্ত নিতে পারেন যেটা জাতির জন্য ক্ষতিকর হতে পারে। এই জন্য পরে যে জাতি তাকে ধরবে, জিজ্ঞাসা করবে, তখন আর দ্বৈত নাগরিক হওয়ার কারণে তাকে ধরতেও পারি না, সে উড়াল দিয়ে চলে যায় উড়াল দিয়ে। এবং এই ধরা তো উচিত আমাদের, কেউ একটা অন্যায় করলে আমি ধরবো না তাকে। এই যেমন ধরেন এই মুহূর্তে আশিক চৌধুরী, অথবা ধরেন এই যে আপনার আরেকজন কি আছে ওর নাম, এই ভুলে গেলাম নামটা, সিঙ্গাপুরের নাগরিক যিনি। তো এই ভদ্রলোকগুলি যারা আছেন, এরা ধরেন আপনার এই ইলেকশনের পরে আমি যদি দেখি যে আশিক যদি এই যে আপনি চুক্তিগুলি করছে, যেগুলো বাইরের দেশের সঙ্গে 30 বছর 20 বছর ব্যাপী যে চুক্তিগুলি আছে, এই চুক্তিগুলি আমাদের জন্য ক্ষতিকর হয়েছে, তাকে যে আমি জবাব দিয়ে তারাও পারবো না। তো সে তো আশিক চৌধুরী, আমি তো ইংল্যান্ডের নাগরিক, আর সেই দেশে কোনো যদি নাও আসে তার কোনো সমস্যা নাই, ইংল্যান্ডের নাগরিক হিসেবে আসবে যাবে। তো এই যে বিষয়গুলো, এগুলো ঠিক না। যেমন আমার জাভেদ সাহেব, যে আগের মনে করেন যে ভূমিমন্ত্রী ছিল, কিছু করতে পারছেন আপনি? হাসান মাহমুদ কিছু করতে পারছেন? পারেন নাই তো। আপনি শেখ হাসিনার কথা ধরেন, শেখ হাসিনার পুরো পরিবারের মধ্যে উনি নিজে ছাড়া আর সবাই তো দ্বৈত নাগরিক। ওনার বোন দ্বৈত নাগরিক, ওনার বোনের 3 বাচ্চা দ্বৈত নাগরিক, ওনার মেয়ে, ওনার ছেলে, তারাও দ্বৈত নাগরিক। তারা যদি জীবনে কোনোদিন এই দেশে না আসে, কোনো সমস্যা আছে? নাই তো। এদের কাউকে আপনি ধরতে পারবেন না। তো আমি সেই জিনিসটাই বলছি যে এটা উচিত না। আওয়ামী লীগের মন্ত্রীদের মধ্যে 90% লোক বিদেশে কোনো নাগরিক আছে, সেকেন্ড হোম আছে তাদের, মালয়েশিয়ায় আছে অথবা কানাডায় আছে, তো এটা সবাই জানে আছে। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান নাগরিক আগে ছিল। এগুলো কোনো কথা? এটা হওয়া উচিত বলেন আপনি? হ্যাঁ, আবার একটু ওই বিষয়বস্তুতে ফিরতে চাই। উত্তাপ উত্তেজনা এবং সংশয়, যেহেতু সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আপনি যদি বলেন এই সরকারের কাছে কেমন ভূমিকা দেখছেন? না, আপনি যদি ওইভাবে বলেন সরকারের ভূমিকা এটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সরকারই যখন থাকুক। ওইটাই বলতেছি যে আলটিমেটলি তো সরকারের উপরে, এবং সরকার শিফট করে দেয় নির্বাচন কমিশনের উপর। এখন নির্বাচন কমিশনের দিকে যদি আমরা তাকাই, এবং নির্বাচন কমিশন একা কিছু করতে পারে না, সরকার একা কিছু করতে পারে না, প্রশাসন একা কিছু করতে পারে না, সবার কম্বিনেশন, সবার কোঅপারেশন যদি হয়। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করেন আপনি, যে আমরা কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন দেখছিলাম। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলায় জয়লাভ করছে শিবির। আচ্ছা, কেন করছে ওইসব আলাপের জায়গা এই মুহূর্তে এটা না, বাট তারা জয়লাভ করছে। ইভেন মাসুদ কামালি একটা টকশোতে বলছিল যে ছাত্রী হলগুলো, সেখানেও শিবিরের, তাই না, শিবিরের সবাই পাশ করছে। আমরা টকশোতে এসে শুনছি যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, সেগুলো জাতীয় পর্যায়ে কোনো প্রভাব ফেলে না। অতীত রেফারেন্স আছে তার সাথে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, যখন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হইতে গেল, তখন কিন্তু একটা পর্যায়ে ইসি থেকে একটা চিঠি হইল। চিঠিটা কি? ডিসি এবং ডিভিশনাল কমিশনারে দিল কি, জাতীয় সরকার সংসদ নির্বাচন এবং গণভোটের উপর কার্যক্রমের উপর প্রভাব ফেলতে পারে, এই বিবেচনায় সমস্ত নির্বাচন স্থগিত করলো। তাহলে নির্বাচন কমিশন এই কথাটা বলার পরে নির্বাচনগুলো স্থগিত হয় নাই, করতে গেছিল, ফাইনালি হাইকোর্ট থেকে বাদ দিল। কিন্তু এই কথাটা আসলো কেন? এটার মালিক তো উনি না, ওই নির্বাচনগুলোর মালিক তো উনি না। উনি কি মনে করেন যে আমরা নির্বাচন শব্দ লেখা থাকলে ওটার মালিক উনি হয়ে গেলেন? তাহলে উনি শিবির পাশ করতেছিল, সেখানে যখন উনি এটাকে বন্ধ করে দিলেন, তাহলে এটার একটা প্রভাব আছে, যেহেতু সে চিঠিতে মেনশন করছেন। তাহলে এটা কি ইনডাইরেক্ট ইলেকশন কমিশনের ইঞ্জিনিয়ারিংয়ের অংশ কিনা? উনি কেন করবেন এটা? কারণ এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে তো ওনার এসপি ব্যবহার হবে না, ওনার ডিসি ব্যবহার হবে না, ওনার ইউএনও ব্যবহার হবে না, নির্বাচন কমিশন কোনো লোক ব্যবহার হবে না। আপনি বাজারের সমিতি নির্বাচনও বন্ধ করে দিবেন?
তো সেখানে তো বোঝা যায় যে ইসি যে ইম্পার্শিয়াল না, এবং ইসির এই চিঠিটা দিয়ে ইসি কোন দিকে সেটা তো আমি অনুমান করতে পারি। ফিরবো আপনার কাছে মাসুদ কামাল, কি বলবেন এই ইস্যুতে আপনি? নির্বাচন কমিশন কোন দিকে? নিরপেক্ষ নয় এই দাবি করলেন আমাদের রাজ্জাকি সাহেব। আমি মনে করি নিরপেক্ষ নয়। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেবল না, তারা অযোগ্য, একদম অযোগ্য। দেখেন তারা মানে এ পর্যন্ত একটা বই হলো কি জানেন, অযোগ্য হটে স্বাভাবিক, এতে আমি খুব একটা অবাক হই না। অবাক হই না এই কারণে, এক নম্বর হলো তাদের তো কোনো পূর্ব অভিজ্ঞতা নাই। উচিত ছিল কি জানেন, উচিত ছিল এই নির্বাচন, এটা থেকে জটিল নির্বাচন, আমাদের ইতিহাসে সবচেয়ে জটিল নির্বাচনগুলির মধ্যে একটা হলো এবার নির্বাচনটা। কারণ এখানে আপনি ধরেন মানুষের প্রত্যাশা বেশি, অনেক বছর পরে একটা নির্বাচন হচ্ছে যেখানে সবাই ভোট দিতে পারবে। আবার অন্যদিকে এই নির্বাচনে আরেকটা নির্বাচন জুড়ে দেওয়া হয়েছে, গণভোট, যে কারণে মানে মানে ওদের এই জিনিসটা ঝামেলা বাড়বে। কিন্তু অনেকে আবার ওই গণভোটটা আবার ম্যাক্সিমাম মানুষ বোঝে না, কিন্তু এই জটিলতাগুলি মিলিয়ে কিন্তু এটা একটা জটিল নির্বাচন। তো সেই নির্বাচনটা করার জন্য এদের তো মিনিমাম অভিজ্ঞতা দরকার ছিল। আপনি দেখবেন যে কোনো জটিল পরীক্ষা না, পাবলিক এক্সামিনেশন যখন হয়, এসএসসি এইচএসসি হয় না, আপনি দেখবেন যে কোচিং করে না, ওরা কিন্তু একটা মক টেস্ট দেয়, হুবহু পরীক্ষার মতো একটা টেস্ট নেয়। ওই টেস্টটা কি কোনো দরকার আছে? দরকার আছে এই কারণে যে দেখে যে এই কাজটা তোমাকে তো করতে হবে ওই সময়, তখন তো তুমি আর ট্রাই করার চান্স পাবা না, তখন তো ট্রায়াল আর এরর করার কোনো স্কোপ নাই, তাই না? তোমাকে এই জন্যই আগে আমি একটা মক টেস্ট দিচ্ছি। আমাদের নির্বাচন কমিশনও কিন্তু ভোটের একটা মক টেস্ট করেছে। দূর কিসের মধ্যে কি ঢুকাচ্ছেন আপনি? নাম দিলাম কানা ছেলের নাম পদ্মলোচন। ভাই, নির্বাচনের মূল সমস্যাটা কিন্তু প্রেশার, আপনাকে মাথায় রাখতে হবে। নির্বাচনের মূল সমস্যাটা হলো প্রেশার। এই যে আপনাদের টেলিভিশন চালান, আমি তো নিজেও 10 বছর সরাসরি টেলিভিশনের নিউজ রুমে ছিলাম, এবং আমি দেখেছি তো যে আমাদের নিউজ রুমের মূল বিষয়টা কি, প্রেশার। যে আমার এই সময়ের মধ্যে এই জিনিসটা দিতে হবে, আবার এর মধ্যে চেঞ্জ আসবে, ওটাকে চেঞ্জ করতে হবে ওই টাইমের মধ্যে, যেন আবার দর্শক যেন না বুঝে যে কোনো সমস্যা হচ্ছে। এই যে প্রেশারটা, এটা কিন্তু বিরাট বিশেষজ্ঞের কোনো কাজ না, কিন্তু সময়ের মধ্যে সময়ের কাজটি করতে হবে। তো নির্বাচন কমিশন তো সেই প্রেশারটা নিতেই পারলো না একবারও। তারা যদি দু একটা স্থানীয় নির্বাচন করতে পারতো, তাকে এই সরকার করতে দেয় নাই। আমি তো মনে করি যে ওই সময় আগে এই ইলেকশনের আগে বিভিন্ন আপনার বিশেষ করে মেয়র ইলেকশনগুলো, পৌরসভা ইলেকশনগুলো, সিটি কর্পোরেশনগুলো হয়ে যেতে পারতো, হলে হতো কি এরা এদের একটা প্র্যাকটিস করতে পারতো, কিছু তো করে নাই। আমার প্রশ্নটা ছিল আবু হেনা রাজ্জাকির কাছে যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কেমন ভূমিকা আপনি দেখছেন মাসুদ কামাল? খুব খারাপ ভূমিকা দেখছি, খুব খারাপ ভূমিকা। যদিও আমাদের সরকার প্রধান বলেছে উনি নাকি একটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন, এটা ইতিহাসে শ্রেষ্ঠ খারাপ নির্বাচন হবে। শ্রেষ্ঠ হবে মানে শ্রেষ্ঠ মানে খারাপ অর্থে শ্রেষ্ঠ, কারণ উনি নিজের ওনারও কোনো অভিজ্ঞতা নাই, ওনারও কোনো অভিজ্ঞতা নেই। ওনার খেলে একটা কাজ যদি পারেন ভালো, সেগুলো মিষ্টি মিষ্টি কথা বলতে পারেন। ওই মিষ্টি মিষ্টি কথার থেকে উনি বলছেন যে শ্রেষ্ঠ নির্বাচন দিবেন। উনিও জানেন না যে শ্রেষ্ঠ নির্বাচন দিতে হলে তার আগে কি বলতে হয়। উনি নির্বাচনের কথা বলে নির্বাচনের তারিখ ঘোষণা করে তারপর উনি বলতেছেন যে উনি আশা করেন এই ছাত্রদের দল অনেকগুলি এমপি হবে, এই ছাত্রদের দল থেকে শিক্ষামন্ত্রী হবে, উনি বলতেছেন। তো এর চেয়ে বড় পক্ষপাতিত্ব আর কি হতে পারে বলেন আপনি? এর চেয়ে বড় পক্ষ, উনি যখন একটা দলের পক্ষে বলেন তখন এর চেয়ে বড় পক্ষপাতিত্ব আছে কিছু নাই তো। তারপরে ওই ছাত্রদের পক্ষে যা কিছুই ঘটবে, যা কিছুই ঘটছে, যা কিছুই ঘটেছে ইতিমধ্যে, সব কিছুর সঙ্গে কিন্তু মানুষ কি করছে, প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ফেলছে। কারণ মানুষকে সন্দেহ করার একটা সুযোগ উনি নিজেই করে দিয়েছেন। তো উনি তো একটা পক্ষপাত, এবং বিশেষ করে হানা ভোট নেওয়া, রেফারেন্ডাম নেওয়া, ওনার সরকারের পক্ষপাতিত্ব তো একদম স্পষ্ট, ওপেন। উনি যেটা ঘোষিতভাবে আছেন, উনি পক্ষপাত করছেন এখানে হা ভোটের পক্ষে। তো এই সরকারকে আমি নিরপেক্ষ তো বলেই না, এটা একটা নিরপেক্ষিত গভর্নমেন্ট। এবং কালের বিবর্তনে আপনি দেখবেন এটা বাংলাদেশের অন্যতম ব্যর্থ সরকার হিসেবে, অন্যতম না শ্রেষ্ঠ ব্যর্থ সরকার হিসেবে অভিহিত হবে। কি মনে করেন আপনি আবু হেনা রাজ্জাকি? ধন্যবাদ। অবশ্যই, যেহেতু আপনি যখন সরকারে থাকবেন, ফলটা যে পোর্শন থেকে হোক, যার দিক থেকেই হোক, আলটিমেটলি লায়াবিলিটিসটা তাকে নিতে হবে, এটাই বিধান। নির্বাচন কমিশনের ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে, কারণ উনি তো নির্বাচন কমিশনের রোদ দিচ্ছেন, নিয়োগ দিচ্ছেন, সুতরাং তার রেসপন্সিবিলিটি তো অবশ্যই আছে। কিন্তু আমি একটু যোগ করতে চাই এখানে, যে প্রশাসনটা যে এই সরকারকে কোঅপারেট করে নাই, এবং না করার কারণে
প্রশাসন কোঅপারেট করে নাই, তার বদৌলতে কিন্তু এটা আমি হাতে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, কিন্তু আমরা রাজনৈতিক দল, কারণ যে সরকারটা টেম্পোরারি আসছে চলে যাবে, তাকে কোঅপারেশন করার দায়িত্ব আমাদের ছিল, সবাই বলে ছিল, করছি আমরা, কিন্তু এটা আমাকে অ্যাকশনে বুঝতে হবে। যেমন ধরেন সাবেক মন্ত্রী আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী, আপনি বোধহয় দেখছেন তার ভিডিওগুলা সম্প্রতিকালে। ডক্টর আব্দুল মোমেন লুকিয়েছিলেন অনেক মাস, লুকিয়েছিলেন কয়েক মাস, এবং তারপর 8 পালিয়ে মাস গেছেন পরে, সহযোগিতায়। 8 মাস পরে, অর্থাৎ সেই 5ই আগস্টের পর থেকে 8 মাস পরে সে বের হয়েছেন। আচ্ছা, কিভাবে বের হয়েছেন বিবরণটা উনি দিচ্ছেন। উনি 6 বার সিম বদল করছেন, 5-7 বার বাসা বদল করছেন, ওনার পরচুলাটা ফেলে দিছেন, দাড়ি রাখছেন, সবকিছু মিলে একটু অবয়ব চেঞ্জ করছেন, এইভাবে ছিল। প্রশাসন তাকে টাইম টু টাইম কোঅপারেট করছে, এবং প্রশাসনের সহযোগিতায় সে বের হয়ে গেছে 8 মাস পর। তার মানে তার যে সিম 6 বার বদল হয়েছে, এইটা প্রশাসন টাইম টু টাইম পেয়েছে, বাসা বদল হয়েছে সেটাও টাইম টু টাইম প্রশাসন পেয়েছে। তা আপনি যদি একটা ভালো নির্বাচন উপহার দিতে চান, তাহলে প্রি কন্ডিশনের ভালো প্রশাসন, যেই প্রশাসন এখনো আব্দুল মোমেন সাহেবদেরকে সহযোগিতা করে, এবং তিনি বলছেন বিদেশে বসে, আমরা কিন্তু এখানে বসে নাই, আমরা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য নানানজনকে লেখালেখি করছি বলছে, এবং বিদেশি দূতাবাসেও লিখছি, অন্যান্য দায়িত্বশীল পর্যায়ে যে ব্যক্তি বিদেশে তাদেরকে লিখছি। তাহলে আপনি চিন্তা করেন, 8 মাস পরে সে বেরোইছে প্রশাসনের কোঅপারেশন নিয়ে। যতজন বেরোইছে প্রশাসনের কোঅপারেশন নিয়ে, সেনানিবাসে 626 জন আটক হয়েছিল, বা আটক না, আশ্রয় নিছিল, তারাও পর্যায়ক্রমে বেরিয়ে গেছে। সুতরাং আব্দুল মোমেনরা যখন কোঅপারেট করছে, তাদের তো কোঅপারেশন না পাওয়ার কিছু নাই। তাহলে আপনি তো 8 মাস যাবত ওই প্রশাসনকে, ওই আওয়ামী লীগের পতিত শক্তির লোকজনগুলাকে কোঅপারেট করছে। প্রশাসন, ইউনূস সাহেব ক্ষমতায়, তো ইউনূস সাহেব ক্ষমতায়, প্রশাসন এই কোঅপারেট করলো, ইউনূস সাহেব জানলো না, কিংবা গোয়েন্দা বিভাগও জানলো না, অন্য কোনো সেক্টর জানলো না, তাহলে সবাই কি সরকারের বিরুদ্ধে ইউনাইটেড? তা নাহলে এটা তো কোনোভাবে যাওয়ার কথা না। পাশাপাশি যদি আপনি বলেন যে এই প্রশাসন হলো ফ্যাসিজমের পক্ষে কাজ করছে, আবার যদি আমি এসে বলি জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি করতে পারেন, তাহলে এটা তো ফ্যাসিজমের পক্ষপাতিত্ব করা হয়। তাহলে আমার নির্বাচন সামনে যেটা আসতেছে, সেখানে আমার দেখার বিষয় হচ্ছে এই ক্ষমতায় কে যেতে পারে। তা ক্ষমতায় কে যেতে পারে আমি ভালো করেই জানি। আমাদের দেশে এই নির্বাচনে কি হবে জানি না, কিন্তু অতীতগুলো আমাদের রেকর্ড আছে যে প্রশাসনের একটা রোল থাকে। তো যেই প্রশাসন আব্দুল মোমেনকে 8 মাস যাবৎ সহযোগিতা বের করে দিছে, সেই প্রশাসন তো নিশ্চয়ই চিন্তা করবে আব্দুল মোমেন সাহেবদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়, এবং কে ক্ষমতায় আসলে পরে তাদেরকে পুনর্বাসিত করা যাবে, এটা নিশ্চিত হয়ে সেই পক্ষে কাজ করবে। কিন্তু যদি সেটা না পারে, কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে নির্বাচনটা নিয়ে সন্দেহ বা আশঙ্কা আছে। ফিরবো আপনার কাছে। যে প্রশাসন আব্দুল মোমেনদের সহযোগিতা করে, সেই প্রশাসন ওই দলকে ক্ষমতায় আনতে চাইবে যে দল ওই মোমেনদেরকে পুনর্বাসন করবে, কি বলবেন মাসুদ কামাল? এটা আমি এতটা সহযোগিতা দেখি না, কেন কি ওরা চেষ্টা করে, হয়তো ওরা মনে মনে ভাবে, তাহলে তো এর মধ্যেই করতো, কিন্তু মনে মনে ভাবে যদি কখনো সেরকম অনুকূল সময় আসে, যা দেখছি তাই বললাম, যখন কোনো অনুকূল সময় আসবে, মানে তারা তো পালাতে সাহায্য করছে, আসতে না, ফিরতে সাহায্য করবে না। একটা সরকার তো আছে, 8 মাস, তার মানে সরকারে যে কোঅপারেট করে নাই এবং ধারে নাই, তাতে যে প্রশাসন কিছু হয় না, তাতে সরকার বাদে অন্যান্য সব অর্গান ইউনাইটেড। মাসুদ কামাল, সবাই ভাই 15 বছর ধরে তারা ক্ষমতায় ছিল, তারা তো বিভিন্ন জায়গায় তাদের লোক নিয়োগ করছে। এখন যারা বড় বড় কথা বলতেছে, বিভিন্ন জেলায় যারা ধরেন ডিসি আছে, আমি এটা কথা বলি, এই ডিসি গুলি নিয়োগ হয়েছে কার আমলে? প্রমোশন হয়েছে কার আমলে? আওয়ামী লীগ জামাতের লোককে প্রমোশন দিচ্ছে, আওয়ামী লীগ বিএনপির লোককে প্রমোশন দিচ্ছে। এরা এখন নিজেদেরকে বলে বেড়াচ্ছে যে আমি বাধ্য হইয়া আওয়ামী লীগ, আমি বাধ্য হইয়া বিএনপি, এগুলি বলে বেড়াচ্ছে। ভাই এগুলি আমি বাধ্য হয়েছিলাম, এগুলি বলতেছে। আসলে এরা সবাই একই। আমার কথা হলো কি, আপনি যখন প্রশাসনের মধ্যে দল খুঁজতে যাবেন, প্রশাসনের একদম শীর্ষ, আমি যেটা প্রথমেই বলেছিলাম, একদম শুরুতেই বলছিলাম যে প্রশাসনের এগুলি চেঞ্জ করা সম্ভব ছিল কিভাবে? নতুন সরকার আসার পরেই যারা সচিব ছিল, কারণ হয় কি, সচিব পদটা হয় মানে 100% পলিটিক্যাল
আনুগত্য না থাকলে কেউ সচিব হইতে পারে না বাংলাদেশের ইতিহাসে, এটা দেখা গেছে। যেটা তো আপনি যদি সবগুলি সচিবকে সরাই দিতেন তাহলে সবার জন্য কিন্তু প্রফেশনাল হওয়ার একটা সুযোগ থাকতো। কিন্তু এরা করছে কি, তা না কইরা ওটাকে আরো বেশি পলিটিক্যাল করছে। কিভাবে 10 বছর আগে কে বিএনপির ছিল তারে নিয়ে আসো, 20 বছর আগে কে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল তাকে নিয়ে আসো। আইনে নাকি ওগুলি কি হয়েছে, বিএনপির লোক আনছে, জামাতের লোক আনছে, তো এটা তো সে আরো পলিটিক্যাল বানাইছে এবং আরো পলিটিক্যাল বানাইয়া পুরো আমলাতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এখন কি হবে দেখেন, ধরা যাক বিএনপি ক্ষমতায় আসলো, আর সে কি করবে? এখন কে কে জামাত করছে এটা তো চিহ্নিত, ওটা চিহ্নিত না, ওটা তো যেখানে এত বলি আসছে আমি জামাত করতাম, অত আমাকে নাও, তারা ব্যাক করেছে, তখন জামাতগুলি চিহ্নিত। আবার কে কে বিএনপি করছে ওটাও চিহ্নিত। এখন যদি বিএনপি ক্ষমতায় আসে আগে জামাতগুলি সরাবো, আর যদি জামাত ক্ষমতায় আসে বিএনপি সরাবে, হিসাব কিন্তু ক্লিয়ার। তাহলে কি হলো, প্রশাসনকে কিন্তু আপনি আরো বেশি পলিটিক্যাল করলেন। যখন প্রশাসন পলিটিক্যাল হয়ে যায় তখন সরকার পতনের সঙ্গে সঙ্গে পুরো প্রশাসনটাকে পাল্টাতে হয়। তো আমাদের তো সেটা করার মতো মানে সামর্থ্য নাই। আমরা কিন্তু করবো, মনে করেন আজকে 5 বছরে একটা লোক মনে করেন আপনার জয়েন্ট সেক্রেটারি হলো, গভর্নমেন্ট চেঞ্জ হলো, আপনার জয়েন্ট সেক্রেটারি বললেন কালকা থেকে তুমি পাবলিক, সে কালকা থেকে পাবলিক হয়ে গেল। তাহলে কি করবে, সে চিন্তা করবে যে আমার 5 বছরই আয়ু, তো মাল যা কামানোর 5 বছরের মধ্যেই কামাইতে হবে। রাইট, তো লুটপাটের একটা কম্পিটিশন শুরু হয়ে যাবে, কিন্তু হিসাব বদলে যাবে আর কি। এইগুলি হয় না। একটা প্রফেশনাল ব্যুরোক্রেসি তৈরি করতে হয় এবং সেটা করার প্রথম এবং প্রধান হলো আপনার কাজ হলো এটাকে পলিটিসাইজ করা যাবে না। আর দক্ষতা, যোগ্যতা, মেধার ভিত্তিতে এটা করতে হবে, রাইট। নিয়োগ দিতে দেখেন না হবে। দক্ষতা কি করছে, এই গত বিসিএস দেখলাম যে সেটা ফার্স্ট হয়েছে তাকে তো বাদ দিয়ে দিলেন আপনি। ভাই দলীয় পরিচয় একজন লোক অনেক কিছু হতে পারে, দলীয় পরিচয় দিয়ে ফার্স্ট হওয়া যায় না। খাতাপত্র দিয়ে দেবো, প্রশ্ন সব দিয়ে দেবো আপনাকে, তো আপনি ফার্স্ট হতে পারবেন না রে ভাই। ফার্স্ট হতে গেলে অন্য কিছু লাগে, বাড়তি যোগ্যতা তো লাগবে। তাকে আপনি বাদ দিয়ে দিলেন কেন? তার কে ছাত্রলীগ করে, কে আওয়ামী লীগ করে, এগুলি বললেন। তো এইটা করলে তো আপনি মানে ওর যে মেধাটা এটা তো আপনি পাচ্ছেন না, আপনি তো মেধাটাকে শেষ করে দিচ্ছেন। এইগুলি মানে আরো দলীয় করার পদ্ধতি আর কি। আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে আরেকটা প্রশ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা আপনি সুষ্ঠু নির্বাচনের অনুকূলে মনে করেন? কি জন্য মনে করবো, কারণ তো নাই। 1 নম্বর তো বললামই যে এই প্রশাসন এখনো পতিত সরকারকে সহযোগিতা করতেছে, প্লাস সেই প্রশাসনের ফেভার পাওয়ার জন্য আমি যখন বলতেছি যে শেখ হাসিনার সন্তানরা ইচ্ছে হলে রাজনীতি করতে পারে, এটা তো প্রশাসন খুশি হবে, পতিত সরকারের পক্ষে যাচ্ছে কথাটা। সুতরাং আমি প্রশাসনিক সহযোগিতা নেওয়ার দিকে যাচ্ছি, এটা বলে গেল একদিক। দ্বিতীয় দিক আসেন, আমরা কি কখনো এরকম নির্বাচন গত 55 বছর বয়সে করেছি যে অনেক সরকারের পতন হয়েছে, কিন্তু পতন হওয়ার পর শুধু সরকার চলে গেছে তার অ্যাসোসিয়েট নিয়ে, মন্ত্রীতন্ত্রী নিয়ে, কিন্তু প্রশাসন, পুলিশ, আমলা টামলা যা সব ইনট্যাক্ট ছিল। কিন্তু আপনি 1400 লোক মারা গেছে যে রিপোর্ট, তারপরে 30,000 লোক আহত হয়েছে, বায়তুল মালের খতিব পালাইছে, মসজিদের ইমাম পালাইছে, প্রধান বিচারপতি পালাইয়া গেছে, পুলিশের অনেক লোক পালাইয়া গেছে, 2 মাস আগে একজন জেনারেল এবং একজন ডিআইজি পালাইয়া গেছে, তাদের সাথে যোগসাজশ আছে কিনা সেটা বড় কথা না, পালাইয়া গেছে। তাহলে অবস্থাটা কি? সেই অবস্থায় যদি মনে করেন একটা সুন্দর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, তাহলে আমি মনে করি প্রতি 5 বছর পর পর নির্বাচনের আগে এরকম 1400 লোক মারতে হবে, 30,000 লোক আহত করতে হবে, প্রশাসন পালাই যেতে হবে, তারপর আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করব। এটা যদি আমাদের ভাবনা হয়, আমার কাছে মনে হয় এর চেয়ে বড় বদান্যতা, এর চেয়ে বেশি কষ্টদায়ক আর কিছু নাই। মাসুদ কামাল, আবার আপনার কাছে ফিরে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা সুষ্ঠু নির্বাচনের অনুকূলে বলে আপনি মনে করেন? আমি এখনো মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা আছে এটা মোটামুটি নির্বাচন অনুকূলে আছে। এটা এই কারণে মনে করি যেমন পুলিশ, দেখেন পুলিশ কিন্তু আসলে খুব একটা অ্যাক্টিভ না, কিন্তু শেষ মুহূর্তে আর্মি হয়তো ভূমিকা রাখবে, কারণ আর্মিকে তো নিয়োগ করা হবে। আর্মিকে তো এবার প্রথমবারের মতো সারা দেশেই নিয়োগ করা হবে এবং কেবল স্ট্রাইকিং ফোর্স না, তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার জন্যই মাঠে নামবে। এটা ইতিবাচক দিক। কিন্তু সবচেয়ে বড় কথাটা কি, আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণই নাই বলে আমি মনে করি। বিঘ্নিত হওয়ার কারণ নাই এই কারণে যে বিএনপি, জামাত এরা সবাই নির্বাচনটা চায় যে এখন নির্বাচনটা হয়ে যাক, এবং নির্বাচনটা বাধাগ্রস্ত করতে পারতো যে ধরেন আওয়ামী লীগও কিন্তু নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় না। আমার ধারণা আওয়ামী লীগও চায় নির্বাচনটা হয়ে যাক,
হয়ে গেলে পরে নতুন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, তারা এটাকে আপনি পুলিশের ভূমিকায় কিঞ্চিত সন্তোষ প্রকাশ করেছেন, কিন্তু পোশাক বদলের পর গতকাল পুলিশের যে আচরণ জাতি লক্ষ্য করেছে, এটা কি কাঙ্ক্ষিত? আমি পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করি নাই, আমি বলছি পুলিশের প্রয়োজনই পড়বে না। সেনাবাহিনী যখন সেনাবাহিনী যখন থাকবে, মারামারি যদি না হয়, আপনি পুলিশ দিয়ে কি করবেন? পুলিশের কাজটা কি? গন্ডগোল হইলে তাকে থামানো। পুলিশকে তো এই গত 15 মাসে যারা পুলিশে চাকরি করে, এই 15 মাস ছিল তাদের জন্য একটা দুঃস্বপ্নের সময়। এই সরকার মেটিকুলাসলি পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, পুলিশের ইজ্জতের ফালুদা করে ফেলেছে। এই পুলিশ এখন মনে করে যে আমি পুলিশ হয়ে কেন জন্ম নিলাম। এত অপমান পুলিশকে বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে কোনো সরকার কখনো করে নাই। আপনি শব্দটা বলেছেন যদি গন্ডগোল হয় সেই ক্ষেত্রে পুলিশ তৎপর হবে। আপনি কি মনে করেন শান্তিপূর্ণ এই নির্বাচন হবে? গন্ডগোল হলে পুলিশ তৎপর হবে না, আর্মি তৎপর হবে। যদি হয়, আর্মি যদি তৎপর হয় তাহলে গন্ডগোল হবে না। কিন্তু আমার কথাটা অন্য জায়গায়, আজ কথাটা আপনি শেষ যেটা বললেন যে গন্ডগোল হবে কিনা, আমি মনে করি গন্ডগোল বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় হতে পারে, কিন্তু সাধারণভাবে গন্ডগোল হবে না। আবু হেনা রাজ্জাকি, আপনি কি মনে করেন? পুলিশের পোশাক বদলে আচরণ কি বদলেছে একটু যদি বলেন। আমি ভবিষ্যৎ বলতে পারি না, বাট আমি অ্যাকশন থেকে বলতে পারি। অ্যাকশন থেকে বলতে পারি এরকম, যেমন বিডিআর এর পোশাক বদলে যখন বিজিবি বানাইলেন এবং পোশাক, এই বিডিআর শব্দটা যেই উৎফুল্লতা দিত কিংবা যেভাবে চাঙ্গা করতো, যে ভাবটা ছিল, সেটা কি আমরা আরো বেশি চাঙ্গা করার জন্য নাম পরিবর্তন করছি? নিশ্চয়ই না। এবং আমার কাছে তাই মনে হয় পোশাক টোশাক দেখে। আগে বিজেপি, ভারতীয় বর্ডার গার্ড, তারা মানে বিডিআর এর নাম শুনলে মানে বিডিআর ঘাম বের হয়ে যেত। হ্যাঁ, তো এখন আপনি বিডিআর কে চেঞ্জ করেছেন, বিজিবি করছেন, আপনি নিজেই বলেন না যে আপনার কাছে কেমন লাগে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার আইডেন্টিটি লস করে ফেলবেন। হ্যাঁ, ওনার নাম মাসুদ কামাল, আমি কালকে যদি এভিডেভিট করে নাম ইব্রাহিম করে দিই, আপনি ভাবেন তো, ওনার টেলিফোন করলে বলবে আমি ইব্রাহিম, নাম্বার হলো মাসুদ কামালের, বারবার বলবে আমি ইব্রাহিম, হয় না, চলবে না। আপনি পুলিশের পোশাকটা যা চেঞ্জ করছেন কেন? এটা হইলো এখানে যেটা করা হয়েছে, সেটা করা হয়েছে যে স্বৈরাচার বা ফেসিজমের পক্ষে তারা কাজ করেছিল, এবং কাজ করেছিল ইনফ্যাক্ট তারা হুকুম মেনেছে, বাট নাগরিক মারার হুকুম পালন করার বিধান নাই। যাই হোক, সুতরাং পোশাক বদলে যে খুব একটা কিছু হয়েছে তা না। আবার মাসুদ কামাল ভাই যেমন আর্মিদের ব্যাপারে বলল যে উনি আশাবাদী, আমি যদি কয়েকটা সিমটম বলি, আপনি সম্প্রতিকালে দেখবেন যে একজন ডাক্তার প্রার্থী সেনানিবাসে প্রবেশ করতে গিয়ে বাধার সম্মুখীন হইল, আর্মি তাকে বাধা দিয়েছে, জাস্টিফাইড, যে কারণে বাধা দিয়েছে ওটা সঠিক। কিন্তু বডি ওয়ার্ন ক্যামেরার যে ছবিটা বের হয়ে গেল, জুলকার নায়ের সাহেব যেটা প্রকাশ করলো, এটা তো যাওয়ার কথা নয়। তাহলে তো যেই নিরাপত্তার অজুহাতে তাকে ঢুকতে দিলাম না, সেই নিরাপত্তা বা সিকিউরিটি যাই বলেন না কেন, সেটা হচ্ছে সিক্রেট থাকলো না। এবং আরও কিছু যে বের হয় নাই, আমি কেমনে জানবো? আমি বিশ্বাস করতে চাই বের হয় নাই, কিন্তু ওটা তো বের হয়েছে। আর্মির তো অনেক রকম স্ট্র্যাটেজি থাকে, সেটাও বের হইতে পারে। নির্বাচনের সময় কি প্ল্যান হবে সেটা সিক্রেট থাকবে, তার কি গ্যারান্টি? নাম্বার 1। নির্বাচন সংঘাতময় হয়ে উঠবে, সেটা বলছেন। আরেকটা কথা বলেনি, সেনাবাহিনী যেটা মাঠে থাকলেই ঠিক হয়ে যাবে বলতেছেন, 15 মাস যাবৎ কিন্তু সেনাবাহিনী মাঠে মেএসটিসি পাওয়ার নিয়ে ছিল। এখনো কিন্তু বলা যায় না যে 100 ভাগ অস্ত্র উদ্ধার, লুটের অস্ত্র উদ্ধার হয়েছে, এখন পর্যন্ত বলা হয় নাই। তাহলে 15 মাস থাকবেন আর 3 দিনের ভিতরে থেকে যাবে, এটা আমার কাছে মানে, আমি নির্বাচন হয়ে যাক সেটা ভিন্ন কথা, আমরা আলোচনা করতেছি যে প্রশাসন যে কতটা মানে অ্যাবসলিউট হয়েছে, বা প্রশাসন কতটা কঠিন হইতে পারবে বা করতে পারবে, আমি তার কোনো নিশ্চয়তা দেখছি না। আমি মানে এখন নির্বাচন যদি হয়ে যায়, সেটা যেহেতু সব পক্ষ চায়, সুতরাং তাদের স্বচ্ছতার কারণে নির্বাচনটা হয়তো ভালোভাবে উঠে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, এই নির্বাচনের সার্বিক প্রেক্ষিত বিবেচনায় কে ক্ষমতায় যেতে পারে বলে আপনি মনে করেন? সেটা আমি জানি না, তবে এখানে নির্বাচন যেটা হচ্ছে, একজনের হারানোর ভয় আর একজনের পাওয়ার চেষ্টা। হারানোর ভয় কার? যারা অতীতে ক্ষমতায় ছিল, এবং তাদের যে অবয়ব, তাতে মনে হয় যে পাওয়ারে যাওয়া তাদের জন্য তারা আশাবাদী। সুতরাং তারা যদি পাওয়ারে যায়, ইট উইল নট বি এ সারপ্রাইজিং ইস্যু। কিন্তু যদি কোনো কারণে নির্বাচনে রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, এটা তাদের জন্য হবে পেইনফুল। তবে এইবার নির্বাচনে যেহেতু প্রতিদ্বন্দ্বী একে অপরের সাথে বিএনপি বনাম জামাত, অথবা বিএনপি জোট বনাম জামাত জোট, সেখানে
বিএনপির একটা অতীত ইতিহাস আছে, তারা 2 টার্ম বা 3 টার্ম না 3বার হয়েছে প্রধানমন্ত্রী, 2 টার্ম ফুল ক্ষমতায় ছিল। সুতরাং সেটা পর্যালোচনা করার সুযোগ ভোটারদের আছে, নাম্বার 1। নাম্বার 2, এবার নির্বাচন বিএনপির বলতে হবে এই অতীতে আমরা করেছি কি, সেই ভালোটা তুলে আনতে হবে জনগণের কাছে, সামনে আমরা এই করব। আর জামাতের বেলায় অ্যাডভান্টেজ হইলো সে কখনোই ক্ষমতায় ছিল না, সুতরাং সে শুধু বলবে আমি এই করব। এই দুটো পার্থক্য আছে। আরেকবার ফিরবো আপনার কাছে, মাসুদ কামাল, কি বলবেন আপনি? কে যেতে পারে ক্ষমতায়, কার কি সম্ভাবনা? দেখেন, আমি যদি মনে করেন পুরনো একটা হিসাব আছে আপনার, ট্র্যাডিশনাল হিসাব, যে আগে কখনোই জামাত কিন্তু 7% 8%-এর বেশি ভোট পায় নাই। তো এইবার জামাত অনেক ভালো করবে, অনেকের সঙ্গে যোগাযোগ করেছে, তারা ভালো আচরণ করছে, 2024-এর পর থেকে তারা ভালোই করতেছে। সেই হিসেবে তাদের ভোট বাড়তে পারে, বেড়ে ডাবল হতে পারে, তো 3 গুণও হতে পারে। 3 গুণ হলে তো মনে করেন 21% হয়, 30-32 তো আর হয় না। আর বিএনপির ভোট তো সবসময় কখনোই 30-এর কম নামে নাই। তো সেই হিসাবে বিএনপির চান্স তো আমি মনে করি বেশি আছে। কিন্তু আবার অন্য ইতিহাসও আছে, যেমন ধরেন আপনার ওই যে শ্রীলঙ্কার দিকে তাকান। শ্রীলঙ্কা এখন যে দলটা ক্ষমতায় আছে, এরা কিন্তু 2020 সালের নির্বাচনে তারা মাত্র 3টা আসন পাইছিল। 3টা আসন থেকে তারা তো ক্ষমতায় চলে আসছে রে ভাই, মাত্র 4 বছরের মাথায়। মানুষের পরিবর্তন, মানুষের মনের পরিবর্তন কখন কি হয় বলার পর কঠিন। নীরব ভোট বলে একটা শব্দ বাংলাদেশে আছে, তারা কোনো আলোচনায় আসে না, মিটিং মিছিলে যায় না, তর্ক ঝগড়া কিছুই করে না, নীরবে যে ভোটটা দিয়ে আসে। এই ভোটও কিন্তু অনেক সময় অনেক কিছু করে ফেলায়। এই ভোটগুলি যারা দেয় তাদের মধ্যে সাধারণত আমি দেখছি তারা চাঁদাবাজি, মাস্তানি, দখলদারিত্ব, মামলাবাজি এই তারা অপছন্দ করে। এখন এইগুলি কোন দিকে যাবে, যদি জামাতের পক্ষে যায় বলা কঠিন। জামাত অনেক ভোট পাবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমার কেন যেন মনে হয় যে মানে হয়তো বিএনপি চলে যাবে। আবার বলাও যায় না, 91 সালে আমরা সবাই মনে করেছিলাম যে বিএনপি ক্ষমতায় চলে গেছে। এখন 91 সালে পুনরাবৃত্তিও হতে পারে। ভাই ইলেকশন, এবার ইলেকশন অত ইজি হবে না, এটা তারেক রহমান নিজেও অনেক আগে বলছিলেন, কিন্তু ওনার দলের লোকরা মনে করছিল এটা খুব ইজি হবে। এটা ওনার দলের লোকরা ভুল মনে করছিল আমার ধারণা। জি, আবু হানা রাজ্জাকি, কি বলবেন আপনি? আপনি ভোটের ইকুয়েশনে যদি আসেন সিম্পলি, অতীত জরিপ যেটা মাসুদ ভাই বললো তো ঠিকই আছে। বিএনপি ছিল 35% লাইক দ্যাট, জামাতে ছিল 7-8, এটা বেড়ে বেড়ে ধরেন 10 হয়েছে না 15 হয়েছে, 11 উনি বলছেন 3 গুণ, বলছেন 21% ধরে নিলাম 21%, তাতেও সে ওই জরিপে জামাত পিছিয়ে থাকে। কিন্তু এখানে অন্য একটা ইকুয়েশন আছে। অন্য একটা ইকুয়েশন যদি আপনি ধরেন, তাহলে আপনার জামাত কি বলে আওয়ামী লীগের ভোট প্রত্যাশা করে, কেউ কেউ বলছে আওয়ামী লীগ নাকি বিএনপিকে ভোট দিবে। আমি তর্কের খাতিরে আমার হিসাবে বলে আওয়ামী লীগ নীরব থাকবে, কারণ আওয়ামী লীগের এত প্রেম নাই যে অন্য একজনের দলে ভোট দিয়ে উনি অনেক আগায় দিবে, এটা আমার ধারণা। তারপরে যেহেতু স্টেটমেন্ট আসছে শেখ হাসিনার পুত্র কন্যা যদি রাজনীতি করে জনগণ চাইলে সেটা, তাইলে এই ভোটটা পাওয়ার জন্য এটা করতে পারে। যদি সেটা যায়, আমি তর্কের খাতিরে দিলাম আওয়ামী লীগের কিছু ভোট তারা পাইলো, বাট 4 কোটি নতুন ভোটার আছে, 4 কোটি 4.5 কোটি, যেটা 15 বছরে তৈরি হয়েছে। তারা কিন্তু এটা বহু আগে বলছিলাম, 3-4 মাস আগে মাসুদ কামাল ভাই কয়েকদিন আগে বলছে যে এই 4 কোটি ভোটার যারা, এরা কিন্তু ফ্যাক্টর হবে। ফ্যাক্টর না, আমি বলে দিচ্ছি আপনাকে, 5 আগস্টের পর তারা এই 2টা দলকে দেখে আসছে কার কি অ্যাক্টিভিটিস, অ্যাবসলিউটলি দেখে আসছে। এই 16 বছর তাদেরকে দেখে নাই, বিরোধী দলে বলতে গেলে দেখে নাই। এই 4 কোটি ভোটার ডিসিশন নিবে কি জানেন? জুলাই চেতনার পক্ষে কে, এবং জুলাই চেতনার পক্ষে কে মাসুদ কামাল ভাই বললে হবে না, রাজ্জাকি বললে হবে না, আপনি বললে হবে না, দে উইল ডিসাইড। তারা ফিল করবে জুলাই চেতনার পক্ষে কে। দ্যাট শুড বি এ টার্নিং পয়েন্ট যদি ইলেকশনটা সুন্দরভাবে হয়, এবং সেখানে 2 দলের জন্য মারাত্মক রিস্ক আছে বলে আমি মনে করি। আপনি কি বলবেন মাসুদ কামাল? আমি এটাই যে বললাম এতক্ষণ ধরে, যে আপনার এই ইয়াং জেনারেশন যারা আছে না, 4 কোটি ভোটার, হ্যাঁ, এরা কিন্তু আপনার মানে বাবা মার কথা শুনে ভোট দেয় না। এরা একটু ঘাটতেরা আছে, যেটা মনে করে তো এটাই দেয়। এবং ওরা কিন্তু বিএনপি কেউ দেখে নাই, জামাত কেউ কখনো ক্ষমতায় দেখে না, তাদের যে জন্ম হয়েছে অনেক পরে। তো তারা মানে কি করবে, তারা বেসিক্যালি যে কাজটা করবে সেটা হলো যে আপনার ওই 24 আগস্টের পর থেকে এই কোন দল কি করছে, মানে আপনার বিএনপি কি করছে, জামাত কি করছে, বিবেচনায় নিবে। এটার উপর ভিত্তি করে তারা ভোটটা কিন্তু দিবে, এবং এইখানে কিন্তু বিএনপি অলরেডি পিছিয়ে যাবে। কিন্তু আবার আরেকটা বিষয় আছে, আমি বলি আপনাকে সেটাও, যে আওয়ামী ভোটও এখানে একটা ফ্যাক্টর। কিন্তু আওয়ামী লীগেরও তো প্রায় 30+ ভোট আছে, 20% তো আছেই। এই 20% ভোট আবার কোন দিকে যাবে,
এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। এটাও ডিসাইডিং একটা ফ্যাক্টর হয়ে যাবে। আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে শেষ প্রশ্ন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের সামনে মূল চ্যালেঞ্জটা কি? সুষ্ঠু নির্বাচনের সামনে নির্বাচন কমিশনের মূল চ্যালেঞ্জ হলো দুটো। একটা হলো নির্বাচনে কারচুপি বন্ধ করার চেষ্টা করা। কারচুপি কারা করে? দলীয় নেতাকর্মীরা, যে ভোট সেন্টার দখল করা, সিল চাপ্পর মারা, সেটা। তবে সেটার সম্ভাবনা আমি খুব কম দেখি এবার আমার কাছে মনে হয় না সেই জায়গাটায় যেতে পারবে, কারণ জামাত বা ওই শিবিরটাও মাঠে আছে। কিন্তু আরেকটা ইঞ্জিনিয়ারিং বলতে যেটা বোঝায় সেটা করে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। সেই জায়গাটা চেক দেওয়ার দায়িত্ব শুধু যে ইলেকশন কমিশন না, তার হাতে গোনা কয়টা লোক। প্রশাসন তো নির্বাহী প্রশাসনই। এখানে রাজনীতিবিদদেরও সজাগ থাকতে হবে, পার্টিকুলার খুব সুন্দরভাবে। বিশেষ করে আর্মির রোলটা খুব মারাত্মক আমরা চাই। অবশ্য ওয়াকারুজ্জামান সাহেব বলছে একটা ভালো নির্বাচন উপহার দিবেন। উনি যদি শুধু ওই জায়গাটা চেক দিয়ে দিতে পারে যে প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবে ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, তাইলে বাংলাদেশ কোনো সন্দেহ নাই একটা সুন্দর নির্বাচন পাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল, কি বলবেন আপনি? নির্বাচন কমিশনের সামনে মূল চ্যালেঞ্জটা। থেমে যাব, এক্ষুনি থেমে যাব, আপনি বলার পরেই থেমে যাব, বলুন। হ্যাঁ, শুনে আমি বলি, এইবার ভোটে একটা, আমি উনি যেটা বলেছিলেন ওই কথাটাই বলি, যে একটা জায়গায় কিন্তু আপনার যে ডিসাইডিং ফ্যাক্টর হবে ইলেকশনে, সেটা আমি বলি, মানুষের কাছে যে যাই বলুক, এবার ইলেকশনের ডিসাইডিং ফ্যাক্টর হবে দুর্নীতি। যে মানুষ আসলে দুর্নীতি দেখতে দেখতে মানুষ টায়ার্ড হয়ে গেছে, মানুষের চোখ পচে গেছে, ভাই আর দুর্নীতি চাই না। এখন এই দুর্নীতি মুক্ত সমাজ কে দিতে পারবে, অথবা অধিকতর কর দিতে পারবে কে? আমি থামবো না তো, আপনি আমাকে থামে আবার ওখানে যাবেন না, ওখানে আর যাবো না, আমি আপনার কাছেই থাকবো। আচ্ছা, তাড়াতাড়ি থামি। তার উপরে নির্ভর করবে যে কে জিতবে। নির্বাচন কমিশনের চ্যালেঞ্জটা কি? মূল চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ হলো ইঞ্জিনিয়ারিং ঠেকানো। ইঞ্জিনিয়ারিং ঠেকানো, আর এইটা ঠেকাইলেই হবে। জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে আসা, তার দায়িত্ব না, ভোটাররা নিয়ে আসবে, দল নিয়ে আসবে, চলে আসবে, দল নিয়ে আসবে। ওটা ইলেকশন কমিশনের কাজ। ইলেকশন কমিশনের কাজ হলো যে ভোটারটা আসবে তার ভোটটা ঠিক মতো যেন সে দিতে পারে, এবং এই ভোটটা যেন ঠিক মতো গণনা করা হয়, এবং ইঞ্জিনিয়ারিং এবং এটা যেন প্রকাশ করা হয়।